সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংলিশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতেই পাচ্ছ স্লাইডে আমি একটি একগুচ্ছ ফুলের ছবি দিয়েছি। এই ফুলের ছবি দিয়েছি একটি উদ্দেশ্যকে সামনে রেখে। এই সুন্দর প্রভাতে যদি একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা আমি তোমাদেরকে জানাই, তাহলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে। আর মনটা ভালো হলে তোমরা আমার ক্লাসে সুন্দরভাবে মনোযোগ দিতে পারবে। এই ক্ষীণ আশা থেকেই তোমাদেরকে গোলাপের শুভেচ্ছা জানানোর জন্য একগুচ্ছ গোলাপের ছবি দিয়েছি। আশা করি তোমরা আমার ফুলের শুভেচ্ছা নিয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে আর্টিকেল করিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে করাবো টেন্স। কেননা টেন্সকে আমি বলি মাদার অফ ইংলিশ গ্রামার। কারণ তোমাদের এই যে ইংলিশ কোর্সটি, এই কোর্সটি গ্রামারে ঠাসা। তুমি যে গ্রামারই করতে যাও না কেন, তোমার টেন্স লাগবে লাগবে লাগবে, এবং ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। তাই আজ আমরা টেন্স করব। তো টেন্স করার পরে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা আমি অবজেক্টিভে বলছি। স্টুডেন্টস ক্যান বি ফ্যামিলিয়ার উইথ টেন্স, অর্থাৎ তোমরা টেন্স সম্পর্কে পরিচিত হতে পারবে। তারপরে ট্রেস ডিফারেন্ট কাইন্ডস অফ টেন্সেস, তোমরা বিভিন্ন সেন্টেন্স থেকে কোনটি কোন টেন্স এটি নির্ণয় করতে পারবে। তারপরে রাইট সেন্টেন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি, তোমরা সঠিকভাবে সেন্টেন্স লিখতে পারবে। শুধু লিখতে পারবে না, সঠিকভাবে ইংরেজিতে কথাও বলতে পারবে। এই জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে টেন্স শুরু করার আগে দু লাইনের একটি কথা বলিনি। সেটি হচ্ছে এই যে সাফিহার মা সাফিহাকে বলেছে, এই কল থেকে পানি নিয়ে আয়, কলসে পানি নেই। সাফিয়া কলে পানি আনতে গেল। সাফিয়া কল চেপে যাচ্ছে, কিন্তু কলস ভরছে না। তখন সাফিয়ার মা ডাকছে, এই সাফিয়া, পানি নিয়ে আয়, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। সাফিয়া বলছে, আম্মু কলস তো ভরছে না। কতক্ষণ পর সাফিয়ার মা যখন কলের গোড়ায় গেল, গিয়ে দেখলো সাফিয়া কল চেপে যাচ্ছেই, কিন্তু কলসের মুখটি অন্যদিকে ঘোরানো, অর্থাৎ কলের পানিটি কলসে না পড়ে বাইরে পড়ে যাচ্ছে। তখন সাফিয়ার মা কলসের মুখটি কলের মুখের দিকে একেবারে সোজাসুজি করে দিল, এবং একটু পরেই কলসটি ভরে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে বক্তা এবং শ্রোতা এটা যদি মুখোমুখি না হয় তাহলে কলস ভরে না, তাহলে আলোচনা সার্থক হয় না। আমি ক্লাস নিচ্ছি, তোমরা যদি 100% মনোযোগ দাও তাহলে আমাদের এই ক্লাসটি সার্থক হবে, কলসটি ভরে যাবে। আমার বিশ্বাস তোমরা আমার ক্লাসে মনোযোগ দিয়েছ। আসো, টেন্স কি? টেন্স এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে। টেম্পাসের অর্থ হচ্ছে সময়। ল্যাটিনে টেম্পাসকে বলে সময়। আর এটা যখন ইংরেজিতে এসে টেন্স হলো, তখন এর অর্থ হচ্ছে সময় বা কাল, অর্থাৎ অর্থ একই আছে। টেন্স মানে কাল বা সময়। এই টেন্স কাকে বলে? ক্রিয়া সংগঠিত হবার সময়কে টেন্স বলে। কাকে বলে? ক্রিয়া সংগঠিত হবার সময়কে টেন্স বলে। এখন যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে, বলো তো টেন্স কাকে বলে, পারবে না? অবশ্যই পারবে। কি বলবে? ক্রিয়া সংগঠিত হবার সময়কে টেন্স বলে। এই টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রতিটি টেন্স চার প্রকার করে। প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, এবং ফিউচার টেন্স চার প্রকার। প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টের মধ্যে রয়েছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচারের মধ্যে রয়েছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টোটাল হচ্ছে 12টি টেন্স। তবে আমি, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি টেন্স কিছু কমিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ 12টি টেন্স আমরা করব না, আমরা 9টি টেন্স করব। অর্থাৎ প্রেজেন্ট থেকে প্রথম তিনটি,
পাস্ট থেকে প্রথম তিনটি এবং ফিউচার থেকে প্রথম তিনটি, টোটাল হলো 9টি। এই 9টি টেন্সের সংজ্ঞা এবং গঠন যদি তোমরা জানো এবং বোঝো, তাহলে যে কোনো গ্রামার তোমরা সঠিকভাবে করতে পারবে। তো চলো আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি। প্রথমে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? বর্তমানকালে সাধারণত কোনো কাজ হয় বা চলে যদি এরকম বোঝায়, তাকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এছাড়া হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয় অথবা ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে, প্রথমে থাকবে সাবজেক্ট। দেখো আমি একটা স্ট্রাকচার দিয়েছি। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে পিএফভি। পিএফভি কি সেটা এই যে আমি ব্যাখ্যা করেছি, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো ভার্বের তিনটি রূপ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তিনটি। তাহলে ভার্বের রূপ রয়েছে কটি? তিনটি। তাহলে আমরা সাবজেক্টের পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন উদাহরণ দেখো, আই ড্র এ পিকচার, আমি একটি ছবি আঁকি। দেখো প্রথমে রয়েছে আই সাবজেক্ট, তারপর রয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ড্র, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই ড্র এ পিকচার। এরপরে রয়েছে হি ডাজ দি জব। দেখো এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপর ডাজ হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে ডাজ কেন হলো? ডু হচ্ছে মূল ভার্ব, ডাজ কেন হলো? কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো এই জন্য আমরা ডুকে ডাস করেছি, হি ডাজ দি জব। এরপর রয়েছে ইউ ইনভাইট মি, তারপর রয়েছে দি আর্থ মুভস রাউন্ড দি সান। দেখো দি আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য মুভের সাথে এস যুক্ত হয়েছে, মুভস। দি আর্থ মুভস রাউন্ড দি সান। এগুলো হচ্ছে সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আশা করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমরা বুঝতে পেরেছো। এখন যদি কয়েকটি সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হয়, সেখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তোমরা খুঁজে বের করতে পারবে না? অবশ্যই পারবে। দেখবে যে কোন সেন্টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে যদি এরকম বোঝায়, তাহলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা আমার সাথে পড়ছো, এই কাজটি চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন হচ্ছে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ অথবা আর, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত হবে, হলেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। যেমন উদাহরণে আমি বলছি, তোমরা দেখো, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হেল্পিং ভার্ব অ্যাম বসেছে, তারপর মূল ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে হি ইজ ডুইং দ্য জব, ইউ আর রিডিং নিউজ পেপার, দে আর ওয়ার্কিং ইন দ্য ল্যাব। এগুলো সব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। দে আর ওয়ার্কিং ইন দ্য ল্যাব, তারা ল্যাবে কাজ করছে, তার মানে কাজটি এখন চলছে। আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি বুঝতে পেরেছ। এরপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফল এখনো বর্তমান রয়েছে, যদি এরকম বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছ? এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর গঠন হচ্ছে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভিপিপি। ভিপিপি মানে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি এই হয়, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটি তোমরা বুঝতে পেরেছো। আসো উদাহরণ দেখি। আই হ্যাভ ডান দি জব। দেখো আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বসেছে, তারপরে ডু এর পাস্ট পার্টিসিপল ডান,
ডান বসেছে, তাহলে আই হ্যাভ ডান দি জব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর একইভাবে হি হ্যাজ বট এ কার, সে একটি গাড়ি কিনেছে। তো উদাহরণে যখন আমরা কিনবো তখন দামি জিনিসই কিনি, গাড়ি কিনতে যাবো কেন, আমরা বলতে পারি হি হ্যাজ বট অ্যান অ্যারোপ্লেন, সে একটি অ্যারোপ্লেন কিনেছে, হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে ইউ হ্যাভ সোল্ড এ কার, দে হ্যাভ প্লেড ওয়েল, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অবশ্যই এখন তোমরা পারবে, অর্থাৎ যখনই দেখবে কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় গেলে সাধন হবে না, দিনের সাধন দিনে তুমি কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। এই যে লালনের একটা বিখ্যাত গান আছে না, যে সময় গেলে আর সাধন হবে না, অর্থাৎ সময়ের সদ্য ব্যবহার করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তোমরা হচ্ছে এখন ছাত্র, তোমরা যদি এখন সময়কে সঠিকভাবে ব্যবহার করো, অর্থাৎ সময় মতো মনোযোগ দিয়ে ক্লাস করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে সময়ের সদ্য ব্যবহার হবে, এবং এটা যদি হয় তাহলে তোমাদের জীবনটা সুন্দর হবে, সার্থক হবে। চলো পরবর্তী টেন্সে যাই, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল, যদি এরকম বোঝায় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অতীতকাল বলতে গতকাল হতে পারে, গত সপ্তাহ হতে পারে, 10 বছর আগে হতে পারে, অর্থাৎ যা অতীতে হয়ে গিয়েছিল, যদি এরকম বোঝায় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এর গঠন হবে সাবজেক্ট তারপরে পিএফবি। পিএফবি মানে এখানে আমি বলছি পাস্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন উদাহরণে আমরা বলছি আই ড্রিউ এ পিকচার, আমি একটি ছবি এঁকেছিলাম। দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ড্রিউ ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে হি গেভ মি এ বুক, ইউ বট এ মোবাইল ফোন, দে মেড মি ক্যাপ্টেন, তাহলে কি সাবজেক্টের পরে যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কি বুঝেছো তো? আমার মনে হয় তোমরা বুঝেছো। এরপরে আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল যদি এরকম বোঝায় তাহলে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল যদি এরকম বোঝায় সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেই সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন উদাহরণে আমি বলছি আই ওয়াজ ক্যাচিং ফিশ, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে বসেছে ওয়াজ, এরপর ক্যাচ হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে আই ওয়াজ ক্যাচিং ফিশ, আমি মাছ ধরছিলাম, তার মানে কি অতীতকালে কাজটি চলছিল। একইভাবে দেখো ইউ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ল্যাব, তারপর রয়েছে হি ওয়াজ রাইটিং এ লেটার, এরপর রয়েছে দে ওয়ার ওয়াচিং টিভি, মানে তারা টিভি দেখছিল, মানে অতীতকালে কাজটি হচ্ছিল বা চলছিল এরকম বোঝাচ্ছে, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি বুঝেছো। আসলে এগুলো তোমরা পারো, সবই জানো, ক্লাস 5-6 থেকে এসএসসি পর্যন্ত এগুলো তোমরা পড়ে এসেছো, কিন্তু আমি কেন আলোচনা করছি তোমাদেরকে একটু মনে করিয়ে দেবার জন্য, কারণ এরপরে যে গ্রামারগুলো আমরা করব প্রতিটি গ্রামারে বিশ্বাস করো এই টেন্স লাগবে, টেন্স ছাড়া তুমি কোনো গ্রামার সঠিকভাবে করতে পারবে না। এই জন্য এই যে টেন্সের গঠন দিচ্ছি, আলোচনা করছি, এগুলো বারবার দেখবে, খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের মনে থাকবে এবং তোমরা সঠিকভাবে গ্রামার করতে পারবে। আর এটা বারবার দেখবার জন্য তোমরা কি করবে? skills.gov.bd তে ভিজিট করে বারবার ভিডিওটি দেখবে। এরপর পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে দুটি কাজ হয়েছিল, একটি আগে হয়েছিল আর একটি পরে হয়েছিল, যদি এরকম বোঝায় তাহলে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ আরেকটু সহজ করে বলি, অতীতকালে দুটি কাজ হয়েছিল, একটি আগে হয়েছিল আর একটি পরে হয়েছিল, যদি এরকম বোঝায় তাহলে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। এর গঠন হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, দেখো সাবজেক্ট, তারপরে সাবজেক্ট যাই থাক না কেন
হ্যাড বসবে, হেল্পিং ভার্ব হবে হ্যাড, তারপরে পিপিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ সাবজেক্ট তারপর হ্যাড তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন উদাহরণে আমি বলছি দ্য পেশেন্ট হ্যাড ডায়াড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। দেখো অতীতকালে দুটি কাজ হলো, রোগী মারা গেল আর ডাক্তার এলেন, দুটি কাজ হলো না? একটি আগে হলো আর একটি পরে হলো। আগে কোনটি হলো? ডাক্তার, ওই রোগী মারা গেল আগে, তারপর ডাক্তার এলো। তাহলে অতীতকালে দুটি কাজ হলো, একটি আগে হলো আর একটি পরে হলো। এটা হচ্ছে পাস্ট পারফেক্টনেস। এই যে দ্য পেশেন্ট হ্যাড ডায়াড বিফোর দ্য ডক্টর কেম, এই উদাহরণটি হচ্ছে একটি ট্র্যাডিশনাল উদাহরণ, বিখ্যাত উদাহরণ, অ্যানশিয়েন্ট উদাহরণ। কারণ আমি যখন ছাত্র ছিলাম তখন আমি আমার স্যারের কাছে পাস্ট পারফেক্ট টেন্স শিখেছিলাম এই উদাহরণ দিয়েই। আর আমার বাবা যখন শিখেছিল আমার বাবাও মনে হয় এই উদাহরণ দিয়েই শিখেছিল। এবং আমার মনে হয় তোমরা যখন তোমাদের ছেলে মেয়েদেরকে পাস্ট পারফেক্ট টেন্স শেখাবে তখন এই উদাহরণ দিয়েই শেখাবে। এই জন্য বলছিলাম এটা একটা ট্র্যাডিশনাল উদাহরণ। এছাড়া এরপরে উদাহরণ রয়েছে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক সাকসেসফুলি, এটাও পাস্ট পারফেক্ট টেন্স। এরপর ইউ হ্যাড ফিনিশড দ্য জব। এরপরে ডি নাম্বারে রয়েছে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। একই দেখো যে এই ট্রেন হচ্ছে সাবজেক্ট, তারপর হেড বসেছে, আর লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এই যে দুটো কাজ হয়েছে, একটি আগে একটি পরে দেওয়াই আছে। আশা করি পাস্ট পারফেক্ট টেন্স তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, অবশ্যই তোমরা বলতে পারবে অতীতকালে দুটি কাজ হয়েছিল, একটি আগে আর একটি পরে, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এছাড়া যদি গঠন জিজ্ঞাসা করে তোমরা বলতে পারবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলেই সেটা পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যাব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভবিষ্যতে কোনো কাজ হবে যদি এরকম বোঝায়, বা আগামীতে কোনো কাজ হবে যদি এরকম বোঝায়, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এর গঠন হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম পিএফভি। পিএফভি মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এটা আমি ব্যাখ্যা করেছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তা সুতরাং সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সাবজেক্টের পরে যদি শ্যাল অথবা উইল থাকে এবং তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণে আসি আমরা। আই শ্যাল বাই এ ল্যাপটপ। দেখো প্রথমে আছে আই সাবজেক্ট, তারপরে আছে শ্যাল, তারপরে আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই শ্যাল বাই এ ল্যাপটপ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপর হি উইল গো টু ঢাকা, তুমি বলতে পারো হি উইল গো টু লন্ডন, হি উইল গো টু নিউ ইয়র্ক। যাবই যখন তখন একটু নিউ ইয়র্কেই যাই, নিউ ইয়র্কে যেতে তো টাকা খরচ হচ্ছে না, তাহলে তুমি বলতে পারো হি উইল গো টু নিউ ইয়র্ক, হয়ে গেল। তারপরে রয়েছে ইউ শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং, দে উইল হেল্প দ্য অরফানস, এই যে শেষেরটা দে উইল হেল্প দ্য অরফানস। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আগামীতে অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে যদি এরকম বোঝায়, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে শুরু হয়ে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর গঠন হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে শ্যাল বি অথবা উইল বি, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলেই সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। উদাহরণে আমি বলছি দে উইল বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, তারা নদীতে মাছ ধরতে থাকবে। দেখো প্রথমে আছে সাবজেক্ট, তারপর আছে উইল বি, তারপর ক্যাচ এর সাথে আইএনজি, ক্যাচিং, ক্যাচ হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি ক্যাচিং। দে উইল বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, তারা নদীতে মাছ ধরতে থাকবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে। তাহলে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে এরকম বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর রয়েছে আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেই থাকবো। একটা চমৎকার রোমান্টিক একটা উদাহরণ এটা। দেখো আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, অনেকে বলে আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। এরপরে ইউ শ্যাল বি ডুইং দ্য টাস্ক, হি উইল বি ড্রয়িং দ্য পিকচার, এগুলো সব হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ।
আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো এবং তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটিও বুঝে ফেলেছো। এরপর ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? এটা খুবই সহজ একটি জিনিস, অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় কোনো কাজ সম্পূর্ণ হবে এরকম ধারণা বা অনুমান করা যদি বোঝায় তাহলে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এবং ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে থাকবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পিপিভি। দেখো পিপিভি মানে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। তাহলে প্রথমে কি থাকছে? সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাই থাকলেই এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ দেখে আসো। যেমন দেখো, আই শ্যাল হ্যাভ ডান দ্য জব বাই 4 PM। বিকেল 4টার মধ্যে এই কাজটি হয়তো আমি করে থাকবো। এই যে একটা অনুমান বোঝাচ্ছে, বিকেল 4টার মধ্যে হয়তো কাজটা করে ফেলবো, এরকম অর্থ বোঝাতেই ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এরপরে রয়েছে ইউ শ্যাল হ্যাভ ফিনিশড দ্য টাস্ক, তারপরে হি উইল হ্যাভ ডান দ্য, হি উইল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং, এরপরে দে উইল হ্যাভ ভোটেড ফর দ্য ক্যান্ডিডেট, তারা হয়তো এই ক্যান্ডিডেটের জন্য ভোট দিবে বা ভোট দিয়ে থাকবে। এরকম অর্থ বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তো আমার মনে হয় তোমরা ফিউচার পারফেক্ট টেন্সটি বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পেরেছো, ডেফিনেটলি বুঝতে পেরেছো, কারণ তোমরা খুবই মনোযোগী ছাত্র এবং খুব মনোযোগ দিয়ে তোমরা আমার কথাগুলো শুনছো, তাহলে না বোঝার কোনো কারণ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি যে টেন্সের গঠন নিয়ে আলোচনা করলাম এবং সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করলাম, তার আলোকে আমি এখানে কয়েকটি সেন্টেন্স দিয়েছি। এই সেন্টেন্সগুলো তোমরা খাতায় লিখবে, লিখে কোনটি কোন টেন্স সেটি আবার পাশে লিখবে, লিখে তোমাদের সংশ্লিষ্ট টিচারকে দেখাবে। দেখবে অধিকাংশগুলোই হয়েছে। তোমরা যদি টেন্সের সংজ্ঞা আমি যা বলেছি এটা যদি বারবার শোনো এবং আমি যে স্ট্রাকচারের মাধ্যমে যে গঠনটা দিয়েছি গঠনটা যদি একটু ভালো করে বোঝো, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা এই উদাহরণগুলো করতে পারবে, এই এক্সারসাইজটি করতে পারবে। তবু আমি একটি করিয়ে দিচ্ছি কিভাবে করবে। দেখো প্রথমটি কি রয়েছে, মিনা ইজ রিসাইটিং এ পোয়েম। মিনা একটি কবিতা আবৃত্তি করছে, বোঝাই যাচ্ছে এখন এই কাজটি চলছে। মিনা একটি কবিতা আবৃত্তি করছে, তার মানে এখন কাজটি চলছে। তাহলে এখন যদি কাজটি চলে কোন টেন্স বোঝাই যাচ্ছে। তারপর আমরা গঠন দেখি। গঠনে প্রথমে মিনা হচ্ছে সাবজেক্ট, তারপর দেখো ইজ রয়েছে, তারপরে রিসাইট হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে রিসাইটিং। তাহলে সাবজেক্টের পরে যদি এম অথবা ইজ অথবা আর হয় এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই তো হয়ে গেল। এইভাবে নির্ণয় করবে। আর টেন্স নির্ণয় করতে গেলে অবশ্যই 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 ভার্বের দিকে তাকাবে। ভার্ব দেখেই বোঝা যায় আসলে এটি কোন টেন্স। তাহলে এখানে যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি আমি আশা করি এবং বিশ্বাস করি তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখবে, খাতায় লিখে তারপরে কোনটি কোন টেন্স সেটি নির্ণয় করবে। আমি প্রথমেই বলেছিলাম অবজেক্টিভে যে আমার আলোচনা শেষ হয়ে গেলে তোমরা বিভিন্ন সেন্টেন্স দেখে কোনটি কোন টেন্স সেটি বুঝতে পারবে। তো আমার মনে হয় এখন সেটি তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মাই ডিয়ার স্টুডেন্টস। প্র্যাকটিস ছাড়া কিছুই হয় না। প্র্যাকটিস করলেই একজন মানুষ দক্ষ হতে পারে, স্কিলড হতে পারে। এটা তোমরা সবাই জানো, সবাই বলে থাকে, তাই আমিও তোমাদেরকে বলছি। একই ঢোল বারবার পেটাচ্ছি আর কি, যে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। একটু যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো তাহলে এই জিনিসগুলো সুন্দরভাবে তোমরা ধরতে পারবে এবং গ্রামারগুলো সঠিকভাবে করতে পারবে। আর টেন্স এমন একটা জিনিস, এটা কিন্তু সারা জীবন কাজে লাগবে তোমার, শুধু স্টুডেন্ট লাইফে না, কর্মজীবনেও তোমার কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সময়ও প্রায় শেষের দিকে। তো এখানে একটি কথা বলবো যে প্র্যাকটিস করবার জন্য তোমরা অবশ্যই skills.gov.bd তে ভিজিট করবে। ভিজিট করে এই ভিডিওগুলো বারবার দেখবে, যতই দেখবে ততই শিখবে। তার মধ্যেও হয়তো অনেকে বলবে স্যার সম্পূর্ণ বিষয়টি আমি ভালো করিয়া বুঝিয়া ফালাইয়াছি,
আবার অনেকে বলবে, স্যার একটু একটু বুঝিয়াছি, পুরোটা বুঝিতে পারি নাই। আবার অনেকে আছে, স্যার কি বলিলেন কিছুই বুঝিতে পারিলাম না। তো যাহারা কি বলিলেন কিছুই বুঝিতে পারিলাম না অথবা একটু একটু বুঝিয়াছি, তাহারা দয়া করিয়া বারবার skills.gov.bt তে গিয়ে এই ভিডিওটি বারবার দেখবে, তাহলেই তোমরা বুঝে ফেলতে পারবে বলে আমার বিশ্বাস। আবারও সেই পুরনো কথা বলছি, সময় গেলে সাধন হবে না, অর্থাৎ সময় থাকতে থাকতে সাধন করতে হবে, সময় থাকতে থাকতে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। আর একটি কথা, ঈদ চলে এসেছে, 4-5 দিন পরে হয়তো ঈদ হবে। তো এবারের ঈদ অবশ্যই তোমরা ঘরের মধ্যে করবে, ঘরের মধ্যে খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, বাইরে যাবার কোনো দরকার নেই। আর ঈদের নামাজ অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পড়বে, আইন কানুন মেনে অবশ্যই ঈদের নামাজ পড়বে। বি কেয়ারফুল। এছাড়া একটা ঝড়ও আসছে, সবাই সাবধান থাকবে। তো আজকে আর বেশি কথা বলবো না, আবারও তোমাদের সাথে কথা হবে, আবারও তোমাদের সাথে আলোচনা হবে পরবর্তী ক্লাসে, শিডিউল ডেটে, শিডিউল টাইমে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই।